বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার গত একটি পর্বে আহ, আমাদের চাষকৃত মাছ নিধনকারী, মাছ খেকো শত্রু, তিনটি শত্রুর একটিকে নিয়ে আমি একটু ভিডিও দিয়েছিলাম। আর তিনটি শত্রু হলো গুইসাপ, সাপ এবং হলো ভোদর বা দাইরে বা ধাঁয়ের, যে নামে চেনেন। তো আমি যখন এই গুইসাপ মারা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই একটু বিরূপ মন্তব্যটা প্রকাশ করেছেন। তো আপনাদের এই যে মহান যে অনুভবটা, এটার জন্য অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ এটা সত্যি বলতে অনেকটা আমার কাছেও মনে হয় যে এটা অবশ্যই বিবেক বর্জিত একটা কাজ। কিন্তু অ্যাকচুয়ালি মাছ চাষিরা অনেক সময় এটা নিধন করার ক্ষেত্রে নিরুপায় হয়েই এটা করতে হয়। তার কারণ আমি একটা একটা ছোট্ট উদাহরণ দিই আমার বাস্তব জীবনের, যে আমার একটা 50 শতকের একটা ছোট্ট পুকুর রয়েছে, যেখানে এটা 2022-এ মানে 2 বছর আগে। তো আমি এটার ভিতরে আপনার 7টা 8টা কেজি এই সাইজের আমি 1200 পিস রুই কাতলা মাছের আমি একটা চাষ দিয়েছিলাম। তো ওই পুকুর পাড়ে খুব বড় আকারের দুটো গুইসাপ ওখানে ছিল। আমি প্রায় দেখতাম যে এরা পুকুরে নামতো বা পুকুর থেকে উঠতো, পুকুরের পাড়ে আমি এদেরকে দেখতাম। কিন্তু বিপত্তিটা ঘটলো যে কিছুদিন পরই, বিশেষ করে 8-10 দিন পরে, আমি যে আমার এই যে হাতে তৈরি খাদ্যটা আমি প্রদান করতাম পুকুরে, এর কিছুটা আমি ছড়িয়ে দিতাম। বিশেষ করে আপনার 20 থেকে 25% বা 30% খাদ্য আমি ট্রেতে দিতাম, জাস্ট মাছের চাহিদাটা বোঝার জন্য। তো আমি প্রতিদিনই দেখতাম যে আমি যে খাদ্যটা দিচ্ছি, সেটা আজকে আমার ট্রেতে মাছ খাওয়ার পরে অবশিষ্ট যতটুকু রয়ে গেছে, পরের দিন তার চেয়ে বেশি পরিমাণ রয়ে গেছে, পরের দিন তার চেয়ে বেশি পরিমাণ রয়ে যাচ্ছে। অর্থাৎ মাছের সংখ্যাটা কমে যাচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিলাম না যে প্রবলেমটা কি হচ্ছে, যে মাছ এত কম খাচ্ছে কেন প্রতিদিন। মাছ তো বাড়ছে, কিন্তু মাছ কেন কম খাচ্ছে। তো এরকম করতে করতে প্রায় 2.5 মাসের উপরে বা চলে গেল। আমি প্রাকৃতিক খাদ্য বা পুকুরের প্রাকৃতিক পরিবেশ, যত ট্রিটমেন্ট যা কিছু সবই আমি ঠিকঠাক মতো করছি, কিন্তু মাছের খাদ্যের চাহিদা খুব কমে যাচ্ছে। তো পরে আমি 2 মাস পরে এই যে হাত জাল দিয়ে মাছ যেটা ধরা যায়, আমি হাত জাল পুকুরে ফেললাম খাবার দিয়ে, তাতেও হয়তো 2-4টা মাছ এরকম উঠতো। মাছের সাইজ মোটামুটি চলে এসেছিল, তেমন একটা উঠতো না। তো এরপরে আমার খুব সন্দেহ হলো যে তাহলে মাছ যাচ্ছে কোথায়, এই গুইসাপ কি খেয়ে ফেলছে? তো আমি জেলে ডেকে জাল টান দিলাম, সেখানেও তেমন একটা মাছ আমি পাইনি, তেমন একটা মাছ উঠেনি। তো পরে আমি পুকুরটাকে সেচ দিলাম, অ্যাকচুয়ালি কি হয়েছে আমি সেটা দেখব। তো সেচ দিয়ে আমি সেখানে মাত্র 220-25 পিসের মতো মাছ আমি পেয়েছিলাম। আমার এই বাকি মাছগুলো সব দুটো গুইসাপ মিলে খেয়ে ফেলছে, এবং গুইসাপ দুটোর আকারটা এমনই ছিল যে মাঝারি সাইজের যে হাঁস, মানে আমার পুকুরের পাশে যে বাড়িগুলো রয়েছে, অনেকেরই মাঝারি সাইজের হাঁস, তারপরে 2-3 মাসের যে মাঝারি সাইজের যে বাচ্চা মুরগি, এটা ধরে খেয়ে ফেলতো, মানে এত বড় সাইজের গুইসাপ। তো এরপরে আমি অনেকটা নিরুপায় হয়ে আমি সেই ডিমের ভিতরে চুন দিয়ে আমি সেই গুইসাপ দুইটাকে হয়তো মেরেছি, কারণ আমি এই ডিমের মধ্যে চুন দেওয়ার পর থেকে 8-10 দিন পর থেকে আমি আর গুইসাপ দুটো আর দেখিনি। তাতে আমি ধরে নিয়েছি যে গুইসাপ দুটো মরে গেছে। তো এরপরে যখন আমি আবার পুনরায় সেখানে পুকুর প্রস্তুত করে মাছটা দিলাম, সে মাছটা কিন্তু আমি ঠিকঠাক মতো পেয়েছি। তো একজন মাছ চাষি অ্যাকচুয়ালি অনেক টাকা ইনভেস্ট করতে হয় একটা টোপ উঠানোর জন্য। তো সেটাকে যদি সমূলে করে ফেলে, সেটা আসলে খুব কষ্টদায়ক। কিন্তু মহান আল্লাহ তাআলা তো আসলে পৃথিবীর এই যে 68,000 মাখলুকাত যারা রয়েছেন জলে স্থলে, সবার রিজিক এবং সবার
বা জীবনযাত্রার ক্ষেত্রে প্রত্যেকের উপরেই প্রত্যেকে নির্ভরশীল। তারপর অনেক সময় আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক কিছুই আসলে না চাইলেও করতে হয়। তো আপনারা এটাকে আদারওয়াইজ অন্যভাবে কেউ নেবেন না। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাদের আর দুইটা শত্রু, তাদেরকে মারার জন্য না, এদেরকে কিভাবে পুকুর থেকে তাড়ানো যায়। একটা হলো সাপ, এই যে বিশেষ করে এই যে ধোড়া সাপ যেটা আছে, এটা অনেক অঞ্চলেই ধোড়া সাপ বলে, কিন্তু আমার অঞ্চলে বরিশালে এটাকে বলা হয় মাছরাঙা সাপ। এবং দ্বিতীয়টা হলো ভোদর। ভোদর আমাদের অঞ্চলে বলা হয় ভোদর, অনেক অঞ্চলে বলে দাইরে, অনেক অঞ্চলে বলে এটাকে ধাই। যাই হোক, যে নামই এটাকে চিনুক না কেন, এরা কিন্তু আমাদের চাষকৃত মাছ প্রচুর পরিমাণে খেয়ে ফেলে। তো এই যে ভোদর বা দাইরে, এরা পুকুরে রাতের বেলা যখন নামে, আমার এই যে বড় প্রজেক্টটা, এই প্রজেক্টটায় বা কন্টিনিউয়াসলি এই ডাইরের আক্রমণটা ছিল। তো আমি সেটাকে কিভাবে না মেরে পুকুর থেকে তাড়ালাম সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো এই ডাইরে যদি পুকুরে নামে, অনেক সময় কিন্তু বোঝা যায় না যে এটা নেমেছে। তো যারা একদম সকালবেলা ভোরবেলা যাদের পুকুর পাড়ে যাওয়ার অভ্যাস আছে বা চারপাশে ঘোরার অভ্যাস আছে, পুকুর পর্যবেক্ষণ করার অভ্যাস আছে, তারা অনেক সময় দেখবেন যে এই দাইরে বা ভোদর এরা যখন পানিতে নেমে, পুকুরে নেমে যখন এরা মাছকে তাড়া করে, এ কিন্তু একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটা বোঝা যায়। কারণ ওরা যে মাটিতে যখন চলে মাছটাকে তাড়া করে, যেভাবে ওরা দৌড় দেয়, সেখানে দেখবেন যে বুদবুদ ওঠে। অর্থাৎ এই যে কাদা দিয়ে যে ওরা পা দিয়ে যে চলে, এখানে বুদবুদ ওঠে। সেই বুদবুদটা কিন্তু দীর্ঘ সময় এটা থাকে, বিশেষ করে যখন রোদ্রের আলোটা যথেষ্ট পরিমাণে না ফোটে, পুকুরে না পড়ে, ততক্ষণ পর্যন্ত সাধারণত এই বুদবুদ গুলো দেখা নষ্ট হয় না। তো ওরা যে পথেই যেভাবে চলে, দেখবেন যে ওখানে একটা চিহ্ন থেকে যায়। তো অনেক সময় চিহ্নটা কিন্তু থাকেও না। ভোদর বা দাইরে আপনার মাছ খাচ্ছে কিনা সেটা, যদি আপনার সেই পুকুরের পাড়ে যদি ফসলি জমি থাকে বা ধান ক্ষেত থাকে বা বাগান বাড়ি থাকে, অনেক সময় কিন্তু সেখানে এর কাটা বা আইস এটা পাওয়া যায়। তো আমি কয়েকবারই এটা আমার পাশের ধান খেতে এবং আমার এই পুকুরের পাড়ে এই যে ধাইর বা ভোদর এরা যে আমার মাছটা খেয়েছে ধরে, সেটা বুঝতে পেরেছি আমি। এবং এজন্য অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে যে কলা গাছ, এই কলা গাছের উপরের যে একটু লালচে টাইপের যে বাকলটা থাকে, এটা ফেলে দিয়ে যখন সাদা অংশটা বের হয়ে যায়, তখন এরকম ছোট ছোট পিস করে যদি পুকুরে ফেলে রাখে, মানে একটু বয়স্ক যারা তারা বলতো, যেটা ফেলে রাখলে ওই সাদা কলা গাছটা দেখে এই বা দাইরে ওরা মনে করে যে এটাই হয়তো বা মাছ, যেহেতু মাছের রংটা সাদা হয়। সেক্ষেত্রে ওরা সারা রাত ওটাকে ধরতে যায়, ওটা ঘুরে যায় পানিতে, তো কলা গাছ ধরতে গেলে ঘুরে ঘুরে যায়, এভাবেই ওরা সারা রাত ওটা নিয়ে খেলা করে। সকাল হয়ে গেলে ওরা ওদের মতো চলে যায়, মাছ ধরতে পারে না। আমি আমার এই প্রজেক্টে আমি সেই কলা গাছ দিয়েছিলাম, কিন্তু তারপরও আমি আমার সেই অনেক বড় সাইজের কাতলা মাছ, আমি তার আইস পেয়েছি, তার মাথার যে খোলসটা, ভাঙা খোলস আমি পেয়েছি, কাটা পেয়েছি। তো পরে ভাবলাম যে কি করা যায়, কিভাবে এই ভোদরকে বা দাইরেকে পুকুর থেকে তাড়ানো যায়। কারণ এরা তো অনেক বড় সাইজের, এদের চেয়ে বিশেষ করে 3-4 গুণ বড় এই মাছটাকে তারা ধরে এরা খেয়ে ফেলে। তো পরে আমি যে কাজটা করলাম, যে আমার এই যে পুকুর পাড়ে এই একটা কুল গাছ বা বড়ই গাছ এটা রয়েছে। তো আপনারা দেখবেন যে কুল বা বড়ই যে কাটাটা, ডালের যে কাটাটা, সেটা কিন্তু একটু উল্টো কাটা, মানে ডালের উল্টো দিকে কাটাটা এভাবে ভাঁজ করা থাকে। তো এই কাটাটা সাধারণত আপনার এই যে ভোদর বা দাইরে যে পাশ দিয়ে পুকুরের নামে, এটা তো আপনি চিহ্নটা দেখলে বুঝতে পারবেন। হয়তো আপনি মাছ খেয়েছে সেই কিছুটা অংশ আইস টাইস পেয়েছেন, অথবা একটা ছাড় দিয়ে দেখবেন যে পুকুরের অন্যান্য জায়গায় এই বুদবুদের পরিমাণটা কম, একটা সাইডে খুব বেশি, তাহলে বুঝতে পারবেন তো এই সাইড দিয়ে ভোদরটা এরা ওঠানামা করে।
তো যে কোনো জায়গায় হোক না কেন, আপনি পুকুরের যে কোনো জায়গায় যদি এই কুল বা বড়ই গাছের বা ডাল কেটে তারপরে আপনি 3-4 দিন এটা উপরে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে যখন এই পাতাটা একটু ঝরে যাবে, তখন ওই অবস্থায় আপনি এই 8-10 হাত পর বা 15-20 হাত পর পর বিভিন্ন জায়গায় আপনি এই বড়ই কাঁটাটা ফেলে রাখলেন। এটা ফেলে রাখলে যেটা হয় যে আপনার সাধারণত এটা ফেলার কয়েক ঘন্টা পর থেকেই এর সাথে কিন্তু একটা পিচ্ছল পদার্থ তৈরি হয়, যে ধরলেই দেখবেন যে এটা একটু পিছলে একটু পিচ্ছল টাইপের, মানে পেরিফাইটন তৈরি হয়। তো এটা খাওয়ার জন্য সাধারণত এখানে মাছ আসে। আবার ভোঁদর যখন মাছকে তাড়া করে তখন তারা তো একটু লুকানোর জায়গা খোঁজে। আমাদের সাধারণত মাছ চাষের প্রজেক্টে কিন্তু তেমন একটা লুকানোর জায়গা থাকে না। তো যখন আমরা এই বড়ই গাছের ডালটা বিভিন্ন জায়গায় আমরা ফেলে রাখবো, তখন মাছটা এর আশপাশ দিয়ে ঘুরবে বা এই ঝোপের ভিতরে ডালের ভিতরে সে ঢুকে যাবে। আর ভোঁদর যখন এর ভিতরে ঢুকবে, ও তো খুব স্পিডে দৌড়ায় মাছের পিছনে মাছটা ধরার জন্য। এর ভিতরে ঢুকলেই এই যে বড়ই বা কুল গাছের যে এই যে উল্টো কাঁটাটা, এই কাঁটাটা ওর গায়ে বিঁধে যায় এবং ও যখন ব্যথা পায় তখনই কোনো রকম ওখান থেকে বের হয়ে ও পুকুর থেকে যে উঠে চলে যাবে। আর 2-4 বছরের ভিতরে আপনি পুকুর পাড়ে আর কখনোই এই ভোঁদর দেখতে পারবেন না, কারণ ওরা যদি এই কাঁটা বিঁধে বা যে কোনো কায়দায় ওরা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু ওরা 2-4 বছরের ভিতরে আর ওই পুকুরের দিকে ওরা ফিরেও তাকাবে না। তা আমি যখন এই বড়ই গাছের ডাল কেটে আমার এই পুকুরে দিলাম, এই দেওয়ার পর থেকে সেখান থেকে এই ভোঁদরের যে উৎপাত বা দাইরের যে উৎপাত, সেই উৎপাত থেকে আমি বাঁচলাম, আমার মাছকে রক্ষা করতে পারলাম। এখন এই যে দোড়া সাপ অথবা মাছরাঙা সাপ, বিশেষ করে আপনার অন্যান্য প্রজাতির যে সাপগুলো আছে তারাও সাধারণত রাতের বেলা প্রজেক্টে মাছ খেয়ে থাকে। কিন্তু আপনি দেখবেন যে প্রজেক্টে মানুষের একটু বা দিনে রাতে বেশ চলাফেরা থাকে, ওখানে যাওয়া আসা থাকে, সাধারণত অন্যান্য সাপগুলো সেখানে খুব একটা আসে না, রেয়ার 2-1টা আসে। কিন্তু সবচেয়ে বেশি মাছ খায় হলো আমাদের এই মাছরাঙা যে সাপটা, এই দোড়া সাপটা, যেটা দোড়া সাপ প্রচুর পরিমাণে মাছ খায়। এবং এরা যে কত বড় সাইজের মাছ এরা ধরতে পারে গুই সাপের মতো, আপনি কল্পনা করতে পারবেন না। যে এমনও আমি দেখেছি যে এত বড় সাইজের মাছ, যে মাছটা কখনোই দোড়া সাপ খেতে পারে না, কিন্তু সে মাছটাকে ধরবে। কারণ দোড়া সাপ হলো যথেষ্ট পরিমাণে জেদি এবং সাহসী একটা সাপ। এরা সেই মাছকে ধরবে, মাছকে ধরে অনেক সময় তারা রাখবে, যদি খেতে না পারে তখন অটোমেটিকলি ধরলে হয়তো বা ওদের বিষটা মাছের মধ্যে চলে যায়, যখন ভাবে যে ওরা খেতে পারবে না তখন হয়তো বিষটা প্রয়োগ করে, ও মাছটা কিন্তু মারা যায়। এবং এরা প্রচুর মাছ মারে এই দোড়া সাপ। আর ছোট মাছ হলে তো অনেক মাছ, এরা প্রচুর মাছ এরা খেয়ে থাকে। আপনি যদি পুকুরে ছোট্ট একটা দোড়া সাপ থাকে আর যদি ছোট মাছ থাকে, আপনি হয়তো সর্বোচ্চ 20 দিন 25 দিন বা 1 মাসের মধ্যে দেখবেন যে সে অনেক মোটা অনেক বড় হয়ে গেছে। মানে প্রচুর পরিমাণে মাছ এই ধোড়া সাপ বা মাছরাঙা সাপ খেয়ে থাকে। এবং এই সাপগুলোকে সাধারণত আপনি দিনের বেলা পুকুর পাড়ে খুব সহজে দেখবেন না, কারণ দিনে এরা অনেকটা গর্তে লুকিয়ে থাকতে পছন্দ করে। বিশেষ করে রাতের বেলায় এরা পুকুর পাড়ে বের হয়। এবং আপনি যদি পুকুর পাড়ে ঘোরেন রাতের বেলা টর্চ লাইট নিয়ে, আপনি দেখবেন যে পুকুরের সাইড দিয়ে এরা একে বেঁকে এরা চলাফেরা শুরু করছে, চলতেছে এরা। এবং যে কুচে এরা দেখবেন যে সাইড দিয়ে চলতেছে, কারণ সাধারণত রাতের বেলা যে কোনো মাছই, সে ছোট বড় যে কোনো প্রজাতির যে কোনো সাইজের মাছ হোক, এরা কিন্তু সাধারণত পুকুরের সাইডে চলে আসে। তো এই সময় এরা মাছগুলোকে যথেষ্ট পরিমাণে ধরে, যেটা সম্ভব ওদের খেতে পারে সেটা খেয়ে ফেলে, আর যেটাকে খেতে পারে না সেটাকেও ধরে ওরা মেরে ফেলে। তো এই জন্য আপনারা চাইলে যদি সাপ তাড়াতে চান, তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড, সেটা পুকুর পাড়ে স্প্রে করলে আপনি সাধারণত সেখানে সাপ থাকবে না। আর অথবা আপনার রাতের বেলা পুকুর পাড়ে ঘুরলে পরে এই যে চল, এটা আমার অঞ্চলে চল বলে, অন্যান্য অঞ্চলে কি বলে আমি ঠিক জানি না। আপনারা চাইলে এটা দিয়েও এই সাপগুলোকে মারতে পারেন, অথবা এই যে সালফিউরিক অ্যাসিড পুকুর পাড়ে ছিটিয়ে সেখান থেকে আপনারা মারতে পারেন, অথবা
এই যে ইলিশ মাছের যে জাল, এই যে কারেন্ট জাল যেটাকে বলে, এখনকার জেলেরা যেটা ব্যবহার করে, এই জালটাকে যদি আপনার পুকুরের চারপাশে যদি আপনারা ফেলে রাখেন, নর্মালি তো ওটা মাটিতে ফেললে একটু ফুলে থাকে, একদম তো মাটির সাথে লেগে থাকে না, একটু ফুলে থাকে, কারণ যেহেতু ওটা হয়তো নাইলন দিয়ে এটা তৈরি করা হয়, একদম চিকন, এটা ফুলে থাকে। তো যেহেতু খুব সূক্ষ্ম সুতো দিয়ে এই কারেন্ট জালটা তৈরি হয়, এটা কিন্তু একটু ফুলে থাকে। যদি চারপাশ দিয়ে আপনি ফেলে রাখেন, তাহলেও দেখবেন যে আপনার জালে এই সাপটা আটকা পড়ে গেছে। তো এভাবে আমাদের যে অতি মূল্যবান, অতি কষ্টের যে সব মানে যে মাছ চাষ, আমাদের এই সম্পদকে আমরা এভাবে রক্ষা করতে পারি গুই সাপের হাত থেকে, বা ভোঁদড় বা দাইরের হাত থেকে, বা সাপের হাত থেকে। এই পর্যায়ে আমরা এটা রক্ষা করতে পারি। আপনারা যেভাবে যে পদ্ধতি অবলম্বন করে আপনারা পারেন মাছকে রক্ষা করবেন, আপনাদের বিবেককে প্রশ্ন করে, যেভাবে সম্ভব, যতটুকু সেফ বা নিরাপদে প্রজেক্টকে রক্ষা করা সম্ভব, সেভাবে আপনারা আপনাদের প্রজেক্টকে রক্ষা করবেন এবং আপনাদের মাছ চাষ এগিয়ে যাক, ভালো হোক। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।